ভুয়া ভোটার তালিকা করবে এমন নির্বাচন কমিশন চায় বিএনপি। তাদের সময়ে দেশের মানুষের ভোটাধিকার ছিল না। গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। নাগরিকদের ডাটা সম্বলিত এ তথ্য ভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে ইসিকে প্রধানমন্ত্রীর নির্দেশ। 10 টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। কর্মসূচি সফল করতে কাজ করছে সরকার। 12 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরা নিষিদ্ধ। সংরক্ষণ ও বাজারজাতকরণও বন্ধ। মাসে 40 কেজি চাল দেয়া হবে জেলে পরিবারকে। এবং গাজীপুরের শফিপুরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন, 10 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ধসে পড়েছে টিনের তৈরি ভবন। বেনাপোল বন্দরে গুদামের আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। বাংলা সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভুয়া ভোটার তালিকা করবে এমন নির্বাচন কমিশন চায় বিএনপি। আওয়ামী লীগ ছবি সহ ভোটার তালিকা করায় দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়েছে। বিকেলে গণভবনে কানাডা ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করবে। বিএনপি গঠিত নির্বাচন কমিশন তৈরি করেছিল, অন্তত এখন ওই ধরনের ভুয়া ভোটার সম্বলিত কোনো ভোটার তালিকা নাই। অন্তত নির্বাচন কমিশন, বর্তমান যে নির্বাচন কমিশন, সে তো আর এই ধরনের ভুয়া ভোটার সম্বলিত তালিকা করে নাই। এখানেই বোধহয় বিএনপির পছন্দ না, কারণ তারা এমন এক নির্বাচন কমিশন চায় যারা তাদের জন্য ভুয়া ভোটার বানায় দেবে। 1 কোটির উপরে যদি ভুয়া ভোটার থাকে তাহলে ইলেকশন রেজাল্টে তো কিছু লাগে না, কারণ সেটা হলে পরেই বোধহয় তারা খুশি হবে। তারা সেই ধরনের নির্বাচন কমিশন চায়। মাগুরার বাই ইলেকশন, মিরপুর বাই ইলেকশন, আবার এর পরবর্তী 2001-এ এসে ঢাকা 10 অর্থাৎ তেজগাঁয় যে ইলেকশনটা হয়, কোনো ভোটার ভোট কেন্দ্রে আজ যাইতেও পারেনি, ভোটও দিতে পারে নাই। ওই পাশে ভোট কেন্দ্র, ওই দিকে ভোটার থাকতে হচ্ছিল। তো তারা তো সেই ধরনের ইলেকশন চায়। পরামর্শ নিলে তো আবার ওই রকমই নির্বাচন কমিশন করতে হবে যে ভুয়া ভোটার তালিকা করে দেবে। কারণ সেটাই আপনারা চান কিনা, এটা আমার প্রশ্ন। কাউন্সিলর আসবে, যত সংখ্যক কাউন্সিলর হয় ঠিক সমসংখ্যক আবার ডেলিগেশন আসে। আর এত বড় একটা রাজনৈতিক দল, এমনিতে তো আমাদের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা আসবেন, কাজী তাদের মতামত আমরা নেব। তারা যেভাবে চাইবেন, যাকে চাইবেন নেতৃত্বে, তারাই থাকবে। অন্তত আমি আর কারোর কথা বলতে পারি না, আমার কথা বলতে পারি যে আমার তো 35 বছর হয়ে গেছে। এখন যদি আমাকে রিটায়ার করার সুযোগ দেয়, আমি সব থেকে খুশি হব। স্যার থাকবে কি থাকবে না সেটা তো আমি এভাবে এককভাবে কোনো কথা বলতে পারি না। এখানে সার্কভুক্ত যে দেশগুলি আছে সকলে সম্মিলিত সিদ্ধান্ত নেবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ছবিসহ জাতীয় পরিচয়পত্রের পর এবার চালু হলো বায়োমেট্রিক সুবিধা সম্বলিত স্মার্ট কার্ড। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী বছরের মধ্যে স্মার্ট কার্ড ভোটারদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নাগরিকদের ডিজিটাল পরিচয়পত্রের সুবিধা সম্বলিত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 আঙ্গুলের ছাপ ও চোখের কর্নিয়ার তথ্য দিয়ে প্রধানমন্ত্রী গ্রহণ করেন নতুন স্মার্ট কার্ড। এরপর প্রধানমন্ত্রী কার্ড তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সদস্যদের হাতে। চাকরির আবেদন, পাসপোর্ট প্রাপ্তি ও নবায়ন, ব্যাংক হিসাব খোলা, ড্রাইভিং ও ট্রেড লাইসেন্স প্রাপ্তি, মোবাইল সংযোগ নেওয়া সহ 25টি সুবিধা পেতে এখন থেকে প্রয়োজন হবে ডিজিটাল সুবিধা সম্বলিত স্মার্ট কার্ড। আন্তর্জাতিক মানের কার্ডে জালিয়াতি রোধে রয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে কেন্দ্রীয় ডাটাবেস থেকে অনলাইনে এনআইডি নম্বর যাচাইয়েরও সুযোগ থাকছে। বর্তমান যে কার্ডটি আছে সেটিও বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এবং এই স্মার্ট কার্ডটি ওই কাজে ব্যবহারের ক্ষেত্রে এটি আরো অনেক বেশি স্বাচ্ছন্দ্য হবে। এখন আমাদের বায়োমেট্রিক হিসেবে আপনার ছবি আছে এবং 4 আঙ্গুলের ছাপ আছে।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো 10 আঙ্গুলের ছাপ নেওয়া। আমরা নাগরিকের 10 আঙ্গুলের ছাপই আমাদের এই ডাটাবেজে সংরক্ষণ করব। ফ্রান্সের ওভারথুর টেকনোলজিস কার্ডটি প্রস্তুত ও বিতরণের কাজ করছে। নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় 10 কোটি ভোটারদের হাতে 2017 সালের ডিসেম্বরের মধ্যে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে। সোমবার ঢাকার 2 সিটি কর্পোরেশন ও কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে নতুন স্মার্ট কার্ড। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামীকাল কুড়িগ্রামে সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় স্মার্ট কার্ড বিতরণকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলতি বছরের 10 থেকে 16 জুলাই পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্রের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, স্মার্ট কার্ড তৈরি শেষ হয়েছে এবং আগামীকাল নাগরিকদের মাঝে তা বিতরণ করা হবে। এদিকে ছিটমহল বিনিময় সম্পন্ন হওয়ার পর অধিবাসীদের বাংলাদেশি নাগরিকত্বের পাশাপাশি জাতীয় স্মার্ট পরিচয়পত্র প্রদানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা অতি দ্রুত সময়ে নাগরিকত্ব পেয়েছি এবং সেই সাথে আমরা ভোটার আইডি কার্ড পাচ্ছি এবং বাংলাদেশে যে স্মার্ট কার্ড বিতরণ হবে সেটি সর্বপ্রথম মাঠ পর্যায়ে দাসিয়ারছড়ায় সেটি আমাদের মাঝে বিতরণ করা হচ্ছে। তাই আমরা অত্যন্ত আনন্দিত। ভোটারদের মাঝে এই আইডি কার্ড বিতরণের কর্মসূচি সোমবার শুরু হবে। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দ উপস্থিত থাকবেন। 10 টাকা কেজি দরে সরকারি চাল বিক্রিতে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে খাদ্য ভবনে এ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রী জানান, খাদ্য বান্ধব কর্মসূচি শতভাগ সফল করতে সরকার কাজ করে যাচ্ছে। দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর হাতে 10 টাকা মূল্যে চাল তুলে দিতে গত 7 সেপ্টেম্বর খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচি অনুযায়ী প্রতি বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই 5 মাস হতদরিদ্র 50 লাখ পরিবারকে 10 টাকা দরে 30 কেজি চাল তুলে দেওয়া হবে। কর্মসূচির অগ্রগতি জানতে রোববার রাজধানীর খাদ্য ভবনে মতবিনিময় সভা করে খাদ্য অধিদপ্তর। পরে সাংবাদিকদের সঙ্গে কর্মসূচির সার্বিক চিত্র তুলে ধরেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, খাদ্য বান্ধব কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে। 80% সফল হলো বা 90% সফল হলো, তার 99% সফল না। এই কর্মসূচিকে শতভাগ সফল করতে হবে, এটা হচ্ছে আমাদের পরিষ্কার ঘোষণা। এফও সম্মেলনে যখন আমরা যাই তখন এফও আমাদেরকে বিস্ময়ের সাথে প্রশ্ন করে যে তোমরা 16 কোটি মানুষের দেশ, তোমরা কিভাবে সাধারণ মানুষকে খাদ্যের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছো। এই মাননীয় প্রধানমন্ত্রীর এই যে অর্জন, এই অর্জনকে আমাদেরকে ধরে রাখতে হবে। কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেন খাদ্যমন্ত্রী। আমাদের কোনো ওসিএলএসডি বা থানা পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের কোনো কর্মকর্তা, আমাদের থানা পর্যায়ের কর্মকর্তারা, গুদামের কর্মকর্তারা কোন রকম যদি দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে। তালিকা প্রণয়নের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোন রকম একজন হতদরিদ্র ছাড়া পার্সিয়ালিটি করা হয়, কোন রকম রাজনৈতিক ব্যক্তিদের মুখ চিনে চিনে কেবলমাত্র রাজনৈতিক ব্যক্তিদের তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, এরকম যদি আমাদের কানে আসে বা এরকম যদি আমরা সংবাদ পাই, তাহলে কিন্তু তালিকা যারা প্রস্তুত করবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। দেশের বেশিরভাগ অঞ্চলে 85 ভাগ কার্ড বিতরণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, খুব শিগগিরই সারা দেশে এই কার্যক্রম চালু করা হবে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। সিডর আইলায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি। অস্বাভাবিক জোয়ার ও ভাঙনে বিলীন গ্রামের পর গ্রাম, স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর। আগামী 12 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা, সংরক্ষণ ও বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। দুপুরে সচিবালয়ে কথা জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ সাইদুল হক। যারা আইন অমান্য করবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি। ইলিশ ধরা বন্ধ থাকার এই সময়ে জেলেদের প্রতিটি পরিবারকে মাসে 40 কেজি করে চাল দেওয়া হবে।
এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন জেলেরা। বাঙালির প্রিয় ইলিশ যেন হারিয়ে যেতে বসেছিল, কিন্তু এবছরের চিত্র অনেকটাই পাল্টে গেছে। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। মাছ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশের পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশে ইলিশের উৎপাদন বাড়ছে প্রতি বছর 8 থেকে 10%। গেল কয়েক বছর ধরে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ রাখার সিদ্ধান্তের কারণেই প্রতি বছরই ইলিশের উৎপাদন বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা, যার ধারাবাহিকতায় আগামী 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জেলেদের এই সময়ে সব ধরনের ইলিশ ধরা বন্ধ রাখার আহ্বান জানান। সারা দেশের মাছঘাট, মৎস্য আড়ত, হাট বাজার ও চেইন শপে ব্যাপক অভিযান চালানো হবে। এই কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয় সহ মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী, নৌপুলিশ, র্যাব, বিজিবি সহ সংশ্লিষ্ট জেলা উপজেলার প্রশাসন একযোগে কাজ করবে। জাল, কারেন্ট জাল, বেহন্দি জাল যা আছে যেখানেই পাই আমরা সব পুরাবো। সরকারের এই সিদ্ধান্তে খুশি জেলেরা। একই সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি সহায়তা নিশ্চিতের দাবি জানান তারা। সরকার 22 দিন মা ইলিশের অভিযান দিছে, আমরা খুশি। 40 কেজি করে চাইলে আমরা যে লোক হাতে যদি আসে তাহলে আমরা খুব খুশি। এলাকার যারা মেম্বার চেয়ারম্যান যারা আছে এরা কথা খাদিন দেয় মুক্তি নিয়া বছরের মাথায় মনে করেন এই 2-3 মণ চাউল দিয়েছে, যাতে এই আমাদের জালিয়া মহলের কোনো লোকের কিছু হয় না। ভবিষ্যতে ইলিশ মাছ রক্ষায় অন্যান্য পদক্ষেপের পাশাপাশি অবৈধ কারেন্ট জাল সহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ধ্বংস করতে 900 কোটি টাকার প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের শফিপুরে একটি স্পিনিং মিলে লাগা আগুন 10 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের চেষ্টায় বিকাল 4:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুনে পুড়ে যাওয়ায় টিনের কারখানাটি এরই মধ্যে ধসে পড়েছে। ফায়ার সার্ভিস জানায়, ভোরে কালিয়াকৈরের শফিপুরে যমুনা গ্রুপের মালিকানাধীন শামীম স্পিনিং মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে আগুনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে সেভ দি প্রপার্টি, আমরা সেটা অনেকটা করতে পারছি। আগুন স্প্রেড হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেটা আমরা অফেন্সিভ টেকনিকেই কিন্তু এই সেভ দি প্রপার্টি ইনশিওর করতে পেরেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কাজের দুর্বলতার কারণে এরকম অগ্নিকাণ্ড বারবার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ঘটছে। এটি আমরা বিভিন্ন সংস্থা, বিভিন্ন তদন্ত কমিটি বা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবার সাক্ষ্য প্রমাণাদি নিয়ে আমরা এটি বের করব। যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্যাগারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে গাড়ির টায়ার ও প্রসাধনী সামগ্রী সহ আমদানি করা বিভিন্ন পণ্য। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের 1 সদস্য। প্রায় 4 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এই ঘটনায় 4টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যশোর থেকে জুয়েল মির্জার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার ভোর 5:30টার দিকে বন্দরের 23 নম্বর পণ্য গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দরের ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সকাল 9:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কি কারণে লাগছে আমরা এখন পর্যন্ত কোনো তার রুট পাচ্ছি না, যে স্বাভাবিকভাবে আগুন লাগার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। তবে এ ব্যাপারে আমরা ইনভেস্টিগেশন করে আমরা আপনাদেরকে পরে জানাতে পারবো। ফেব্রিক্স, তুলা, মোবিল, স্প্রে রং, বৈদ্যুতিক তার, ফাইবার অপটিক কেবল সহ বিভিন্ন ধরনের কেমিক্যালে পূর্ণ ছিল 23 নম্বর পণ্য গুদামটি। প্রাথমিকভাবে কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তুলের বেল্ট ছিল, মোবিল ছিল, তারপরে স্প্রে রং ছিল, মশার মারার ছিল, কেমিক্যাল ছিল। আমরা কর্ম করি সেই হিসেবে বলছি যে কয়েকশো কোটি টাকার মাল এখানে ছিল। তদন্ত হলে দেখা যাবে আসলে মানে কি পণ্য ছিল এই বিষয়টা, এরপরে কি পরিমাণ পণ্য ক্ষতি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। আগুনে বেনাপোল পোর্ট থানায় পুড়ে গেছে মামলার আলামত সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ স্থানীয় কর্মকর্তারা। আমরা অফিসার ফোর্স সকলে মিলে আমাদের যে আর্মস অ্যামুনিশন আছে এগুলোকে আমরা সেভ করতে সক্ষম হয়েছি। কিছু আলামত আমাদের ধ্বংস হয়েছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল তারও কিছু অংশ আমাদের পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে 4টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সময় সংবাদ, যশোর।
জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে খুলনা শিপইয়ার্ডে কোস্টগার্ডের 3টি ইনসোর পেট্রোল ভ্যাসেল নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাহাজ নির্মাণের সক্ষমতা দেশের নৌশক্তি বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। খুলনা শিপইয়ার্ড যুদ্ধ জাহাজ নির্মাণ, সমুদ্রগামী জাহাজ নির্মাণ এবং এদেশের প্রয়োজনে অন্যান্য উপযোগী জাহাজ নির্মাণের পাশাপাশি অদূর ভবিষ্যতে বিদেশ যুদ্ধ জাহাজ সহ বাণিজ্যিক জাহাজ রপ্তানির কার্যক্রম গ্রহণ করতে পারবে। ভবিষ্যতে ইউরোপ যুদ্ধ জাহাজ দেশীয় প্রযুক্তিতে সাশ্রয়ী নির্মাণের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এতে আমাদের দেশের নৌশক্তি বৃদ্ধি পাবে, জাতীয় অর্থনৈতিক উন্নতি ও ত্বরান্বিত হবে। বাংলা সময় আরো থাকছে। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার প্রত্যয়ে নরসিংদীতে হয়ে গেল নৌকা বাইচ। মেঘনা পাড়ে উৎসুক জনতার ঢল। জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয় অর্থনৈতিকভাবে পঙ্গুত্বের দিকে এগোচ্ছে যশোরের 3 উপজেলার 3 লক্ষাধিক মানুষ। সংকটাপন্ন অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রশাসনিক উদ্যোগ থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এতে বিক্ষুব্ধ হয়ে উঠছে পানিবন্দী মানুষ। তবে প্রশাসন বলছে ভুক্তভোগীদের স্থায়ীভাবে পানিবন্দী দশা থেকে মুক্ত করতে টিআরএম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে আরো একটি ডেস্ক রিপোর্ট। জলাবদ্ধতার কারণে গত 2 মাস ধরে যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার হাজার হাজার বাড়িঘর, ফসলি জমি, স্কুল, কলেজ সর্বত্র পানি জমে রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। জমানো অর্থ, গবাদি পশু বিক্রির টাকা আর ত্রাণ দিয়ে কোনো মতে চলছে তাদের জীবন। এ সমস্যার সমাধানে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হলেও তা অপ্রতুল। ফলে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে পঙ্গুত্বের দিকে এগোচ্ছে এই অঞ্চলের প্রায় 3 লক্ষাধিক মানুষ। 2 মাস আমরা গরু, ছাগল, মানুষ সবাই মিলে এক জায়গায় বাস করি। এইভাবে মানুষ বাস করতে পারে না। এরকম ভাবে চলতে থাকলে আমাদের বিলে রেজান হবে না বা ভবিষ্যতে এই বিল শুকাবে না। আমাদের খুব অস্বস্তির ভিতরে থাকতে হবে। যদি আরো 5টা 6টা মেশিন ওখানে নিয়োগ করা হয় এবং এলাকায় টিআরএম চালু করা হয় তাহলে অনতি বিলম্বে পানি সরে যাবে এবং আমরা ফসল করে সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবো। এই অবস্থায় এক্সকেভেটর নিয়ে আসার পাশাপাশি টিআরএম চালুর প্রয়োজনীয়তার কথা জানালেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এ নেতা। এক্সকেভেটর দেওয়া হয়নি, আমরা আশা করি আমাদের দাবি মানা হবে এবং আগামী মাঘী পূর্ণিমার আগে একমাত্র যে আমাদের পথ টিআরএম বিলকপলে এটি চালু না হলে আমাদের সমাধান হবে না। জেলা প্রশাসক জানালেন ভুক্তভোগীদের স্থায়ীভাবে পানিবন্দী দশা থেকে মুক্ত করতে টিআরএম চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আগামী শীতের মধ্যে এই চূড়ান্ত প্রকল্প দাখিল হয়ে যাবে এবং আমরা টিআরএম এর কাজ শুরু করে এই এলাকার যে স্থায়ী জলাবদ্ধতা সেটা দূর করতে পারব। বর্তমানে 3 উপজেলার 33টি ইউনিয়নের 200 গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। সময় সংবাদ, যশোর। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সিডর ও আয়লায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি। এবছর বর্ষা মৌসুমের শুরুতে অস্বাভাবিক জোয়ারের পানির চাপে ইতোমধ্যে পায়রা নদীর ভাঙনে কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। নিঃস্ব হয়ে গেছে গ্রামের কয়েক হাজার পরিবার। এদিকে ভাঙন রোধে 50 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধানের কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে কয়েকটি গ্রাম ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। দুমকি উপজেলার আঙ্গারিয়া ও পাঙ্গাসিয়া ইউনিয়নের চাঁদখালী, রাজগঞ্জ, আলদি ও বাহেরচর সহ কয়েকটি গ্রামের শত শত পরিবার নদীর অব্যাহত ভাঙনে স্কুল, মাদ্রাসা, কবরস্থান, ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব হয়েছে। প্রতিনিয়ত জোয়ারের প্লাবনে ভেসে যায় মাছের ঘের ও আউশের ফসল। বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী। সম্প্রতি পায়রা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে এক জনসভায় এলাকাবাসীকে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন পানি সম্পদ মন্ত্রী। তবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী চান প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন। গড়দুয়ার মোড়ে ভাঙতে পারে না, ওদিকে খালি একটার পর একটা খালি জল পড়তে আছে। মসজিদ এবং কবরস্থান
হঠাৎ করে জমিটা গেছে কল্পনার বাইরে। এখন আমরা থাকি মানুষের জায়গায় কোন রকমের ছাপড়া দিয়ে থাকি। কিছুদিনের মধ্যে যদি আমাদের ভেরিবাদ না হয় তাহলে আমাদের এই আঙ্গারি ইউনিয়নের 72 গ্রাম একবার বিলীন হয়ে যাবে এবং পানিতে তলিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, বাঁধ নির্মাণ ও মেরামতের জন্য বাজেট পেলে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে। যে সমস্ত এলাকায় বাঁধ ভেঙে গেছে সেই সমস্ত এলাকায় বাঁধ মেরামত এবং যেখানে বাঁধ নতুন নির্মাণ প্রয়োজন সেখানে নতুন নির্মাণের জন্য আমরা বাজেট প্রয়োগ করেছি। বাজেট প্রাপ্তি সাপেক্ষে টেন্ডারের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে। অবশ্য পানি সম্পদ মন্ত্রী ভাঙন রোধে 50 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন। প্রপার একটা প্রজেক্ট করে আমরা এই সমস্ত জায়গায় যেখান পর্যন্ত ভাঙন হয়েছে সেটা আইডেন্টিফাই করেছে এই 650 মিটার আমরা স্থায়ী কাজ হয় সেই বন্দোবস্ত করছি। পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ড ডিভিশনে 12টি ফোল্ডারে 800 কিলোমিটার বেড়ি বাঁধের মধ্যে 5 কিলোমিটার নেই। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 50 কিলোমিটার আর আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় 100 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কেজি প্রতি 10 টাকা দরে চাল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে দিনাজপুরে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে কর্মসূচির আওতায় চালের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন দুস্থরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। অবিলম্বে তারা সঠিক তালিকা করে চাল বিতরণের দাবি জানান। নাম তালিকা নিয়ে যায় কিন্তু আমরা এই 10 টাকা রেশন কার্ড আমরা পাচ্ছি না। 10 টাকা শেষ চাউলের কার্ডটা যে হয়েছে সরকার দিছে সেটাও আমরা পাইনি এখন পর্যন্ত। তার জন্য আমরা টিএনও অফিসে আসছি। কোনো চেয়ারম্যানের দেন না মেম্বারের দেন আমরা কিচ্ছু পাই না। আমরা 10 টাকা কার্ডগুলো আমরা পাই না। আমরা শুধু মানুষগুলো আমরা হাতে করে পেটে খাই। যেটা আছে এটা যেন সুষ্ঠুভাবে যেন দেওয়া হয় এবং কোনো একটাও যেন সচ্ছল ব্যক্তি না পায়, একটাও যেন চাকরি করে এমন কোনো ব্যক্তি না পায়। বাংলাদেশ থেকে পুনরায় পাট রপ্তানি শুরু করার দাবি জানিয়েছে পাট রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন। দুপুরে সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কার্যালয়ে পাট রপ্তানিকারকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সারা দেশের প্রায় 1.5 শতাধিক পাট রপ্তানিকারক অংশ নেন। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, চলতি বছর 80 লাখ বেল পাট উৎপন্ন হলেও ব্যাংকগুলো পাট ব্যবসায়ীদের ঋণ নবায়ন করছে না। পাশাপাশি পাট রপ্তানি বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। এ সময় পাট রপ্তানির অনুকূলে প্রণোদনা দেওয়ার দাবি জানানো হয়। বান্দরবানে পাহাড়ি জমিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিকল্পিতভাবে জুম চাষ করায় ফলন বেড়েছে। এতে লাভবান হচ্ছেন চাষিরা। অপরিকল্পিতভাবে জুম চাষের কারণে দিন দিন মাটির উর্বরতা কমে যাচ্ছিল, বেড়ে যাচ্ছিল মাটির ক্ষয়। 2013 সালে সর্বপ্রথম 3 পার্বত্য জেলায় সাস্টেনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট কম্পোনেন্ট নামে একটি প্রকল্প হাতে নেয় কৃষি গবেষণা ফাউন্ডেশন। প্রায় 3 বছর গবেষণা শেষে চলতি বছর জেলার রামড়িপাড়া, মলংপাড়া ও পর্যটন চাকমাপাড়া এলাকায় 200 একর জমিতে 500 জন কৃষককে প্রশিক্ষণের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে কাজ শুরু হয়। ফলে দেখা যায় যে জমিতে 4 বছর পর পর জুম চাষ করা যেত, এই পদ্ধতিতে সার ও কীটনাশক ব্যবহারের ফলে সেই জমিতে প্রতি বছর জুম চাষ করা যাবে। আগে বছর তো দাম বাড়ে না, ওই বছর তো দাম বাড়া ওই। পাহাড়ে সাধারণত ঝুম 3-4 বছর পর পরে জুম চাষ হয়। তো কৃষি গবেষণা ফাউন্ডেশনের মাধ্যমে কৃষকদেরকে রাসায়নিক সার, কীটনাশক এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রতি বছর ধারাবাহিকভাবে জুম চাষ করার জন্য উদ্বুদ্ধ করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রগতিকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে জেড.এইচ. শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। বিশ্বে যখন মন্দাভাব, তখন বাংলাদেশের প্রবৃদ্ধির হার 7%। এটা অনেক দেশেই সহ্য হয়। সুতরাং কিভাবে এটাকে নস্বাত করা যায়, কিভাবে শেখ হাসিনাকে নিচে নামানো যায়, কিভাবে তার গর্ব বা অহংকারকে চুরমার করা যায়, তার একটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। বাংলাদেশের উন্নয়ন শুধু অব্যাহত নয়, তরিতে আমি এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে।
মেয়াদ শেষ হওয়ার পরই বীমা গ্রাহকদের দাবি পরিশোধ করার কথা থাকলেও মাসের পর মাস অপেক্ষা করে টাকা পাচ্ছেন না গ্রাহকরা। উল্টো কেটে নেওয়া হচ্ছে গ্রাহকদের টাকা। গাইবান্ধার গ্রাহকদের এমন অভিযোগ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের আল আমিন বীমা প্রকল্পের বিরুদ্ধে। তবে টাকা কেটে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বীমা কর্মকর্তারা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার মরিয়ম, শিউলি ও আমেনা বেগম সহ হাজার হাজার নারী পপুলার লাইফের আল আমিন বীমার গ্রাহক। খেয়ে না খেয়ে দরিদ্র পরিবারের এই মানুষগুলো মাসে 100 টাকা করে দীর্ঘ 10 বছর টাকা জমিয়েছেন। মেয়াদ শেষে লভ্যাংশ সহ জমানো অর্থ পাবার কথা থাকলেও মাসের পর মাস ঘুরেও টাকা পাচ্ছেন না তারা। বিমে শেষ হওয়া 10 বছর হওয়ার পরে মনে করো অ্যাকাউন্ট করলে মনে করো মাস 2 মধ্যে টাকাটা পাওয়া যাবে, এই কথা বলছে ভাই। যে ভাই কিস্তি চালাইছে ওই ভাই বলছে সে জায়গায় 5 মাস হয়ে যাবা নাকি তাও টাকা পাওয়া নাকি না। রিক্সা ভাড়া করে যাতায়াত অফিসে করতে আমার 1500 টাকা গেছি। বীমা কোম্পানির কর্মীরা মৌখিকভাবে গ্রাহকদের মেয়াদ শেষে জমানো টাকার দ্বিগুণ দেওয়ার আশ্বাস দিলেও বাস্তব চিত্র ভিন্ন। উল্টো গ্রাহকদের কাছ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। 24,000 টাকা দেওয়ার কথা, সেখানে টাকা দিবে 16,000 টাকা দেওয়ার পরে সেখান থেকে আবার 1200 টাকা ওরা কাটবে। কেন কষ্ট করা হচ্ছে? আমাদের তো ওরা গায়ে হমানের টাকা, আমরা তো অনেক কষ্ট করে করছি। প্রথম যেগুলো বলছিল যে সেগুলোর সাথে মিল নেই, তাই আমরা এখন বাধ্য হয়ে যেটুকুই পাবো টাকা ওই আশায় আসছি আর কি। মাঠ পর্যায়ের কর্মীরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করলেও বীমা কোম্পানিটির জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তার এ ব্যাপারে অজুহাতের শেষ নেই। আমরা এখন যদি মাঠে বিমা করার কথা বলি, আগে তারা বলে যে তোমাদের ডাং হবে, তোমরা কোন ফালতু কোম্পানির চাকরি করো। এখন আমরা মাঠে কোনো বিমা করাতে পারি না। মাঠ পর্যায়ে যারা কর্মী হিসেবে কাজ করেন তাদের কিছু ভুল ত্রুটি হয়। এখান থেকে কাগজপত্র ফাইল এগুলি দেখা যায় ঢাকায় কুরিয়ার করে পাঠায়, সেখান থেকে আবার আসে, যাওয়া আসা মাসে কিছু সময় কেমন হয়ে যায়। 1200 টাকা রেখে দিলে নতুন করে 1 বছর তারপর প্রিমিয়ামটা চালু হয়ে গেল, আবার 1 বছর পর থেকে সে মূলত কিস্তিটা চালাবে, কিন্তু তার থেকে কেটে টাকা হবে, জোর করে কেটে, এরকম কোনো বিধান বা নিয়ম নাই। গাইবান্ধা জেলায় আল আমিন বীমা প্রকল্পের আওতায় প্রায় 40,000 গ্রাহক রয়েছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাগেরহাটে পূর্ব সুন্দরবনের নিষিদ্ধ অভয় আশ্রমে মাছ ধরার অপরাধে একটি নৌকা সহ 3 জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার রাতে কটকা খড়িয়াখাল এলাকা থেকে তাদের আটক করা হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, বনের নিষিদ্ধ এলাকা খড়িয়াখালে অবৈধভাবে মাছ ধরার সময় তাদের আটক করে বনরক্ষীরা। আটককৃত 3 জেলের বিরুদ্ধে মামলা দায়ের করে বন বিভাগ। পরে আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। সন্ত্রাস জঙ্গিবাদ নয়, এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ করি, এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস। এ উপলক্ষে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সর্বস্তরের মানুষ। এ সময় বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্ট চত্বর এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন সব শ্রেণী পেশার মানুষ। এছাড়া মেহেরপুর, জামালপুর ও পিরোজপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম। রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গার এক একটি রূপ। এবার মহানগরী ও জেলা মিলে চট্টগ্রামে প্রায় 2000 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার মহানগরীতে 290টি ও জেলায় 1685টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আর নির্ধারিত সময়ে প্রতিমা বুঝিয়ে দিতে কারিগরদের দম ফেলার ফুরসত নেই। পূজা মণ্ডপগুলোতে চলছে দুর্গাদেবী গড়ে তোলার ধুম। রাত দিন কাজ করে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে মা দুর্গার এক একটি রূপ। এবার বাংলা এবং ওরিয়েন্টাল এই 2 ধরনের প্রতিমার চাহিদা বেশি বলে জানিয়েছেন প্রতিমা কারিগররা। আমাদের এখন ওরিয়েন্টালের চাপটা বেশি। আমরা এখন এই ওরিয়েন্টালটার ভিতরে বেশি একটু চক্ষুটুকু করবো, আর খুঁটিনাটি একটু কাজ আছে, এই করেই আমরা পার্টিরে বুঝাই দেবো। ওরিয়েন্টাল আর বাংলা প্রতিমা, বাংলা বলতে আলগা শাড়ি আলগা চুল। তবে এখানে এবার এবছরে বাংলা প্রতিমার চাহিদা বেশি। মোটামুটি কাজ শেষ হয়েছে, আর অলংকার, তারপরে চুল,
শাড়ি কাপড় এগুলো পরানোর বাকি রয়েছে আর কি। সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে মহানগরী ও জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। পূজাকে সফল করার জন্য প্রতি বছরের যে উদ্যোগগুলো আমরা গ্রহণ করে থাকি, এই উদ্যোগগুলো আমরা এবারও গ্রহণ করেছি এবং বিভিন্ন আঞ্চলিক কমিটিগুলোর সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ চলছে। আর পূজা চলাকালীন অবস্থায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নাশকতা রোধে পূজা মণ্ডপগুলোকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। আমাদের 3 জন বা 2 জন ফোর্স থাকবে, স্ট্যাটিক এটা থাকবে এখানে, পাশাপাশি আমাদের মোবাইল ফোর্স থাকবে, ডিবির ফোর্স থাকবে। ভালনারেবল যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ স্থান সে সমস্ত জায়গায় চেকপোস্ট বসানো হবে। সন্দেহভাজন ব্যক্তি যারা আছে তাদেরকে তল্লাশি করা হবে। 7 অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। 11 অক্টোবর দশমী বিহিত পূজা শেষে দেবী মর্তলোক ছেড়ে স্বর্গলোকে শিবের বাড়ি ফিরে যাবেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে দেবী বরণে দেশের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেত্রকোনায় পূজাকে ঘিরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইতোমধ্যে মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে দেবীপক্ষ। এবছর জেলার 10 উপজেলায় 443টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। ঝালকাঠিতে নানা আয়োজনে চলছে পূজার প্রস্তুতি। পূজা উৎসবকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে। পূজা মণ্ডপে পুলিশি নিরাপত্তা থাকবে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থাকবে এবং প্রত্যেকটি পূজা মণ্ডপের অভ্যন্তরে স্বেচ্ছাসেবক দল থাকবে। 25 বছর ধরে কাজটা করে আসছি, আর এই বছর আমরা 8টা মূর্তি রেখেছি। মাটির কাজ মোটামুটি শেষ, আমরা আজ থেকে রঙে ধরবো, পূজার আগ পর্যন্ত আমরা রং প্রায় সমাপ্ত করে দেব। নরসিংদীর মেঘনা নদীতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার প্রাণের উৎসব নৌকা বাইচ। শরতের শেষ বিকেলে বাহারি নৌকার এ বাইচ নদী পাড়ের মানুষকে নিয়ে যায় অপার্থিব আনন্দলোকে। এমন আয়োজনে খুশি স্থানীয়রাও। দেশীয় সংস্কৃতি ঐতিহ্যকে সমুন্নত রাখার প্রত্যয়ে প্রতি বছরের মতো এবারও এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় শেরে বাংলা ক্লাব। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর শেরেবাংলা ক্লাবের আয়োজনে শরতের পরন্ত বিকেলে শহরের মেঘনা নদীতে আয়োজন করা হয় জমকালো নৌকা বাইচের। মাঝি মাল্লাদের লগি বৈঠে নিয়ে এই লড়াই দেখতে মেঘনার পাড়ে ভিড় করেন অসংখ্য দর্শক। এমন আয়োজন আমাদের এই একটা বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্যটা আসলে আমাদের নদীমাতৃক এলাকায় সব জায়গাতেই হওয়া উচিত। এখানকার যারা মানুষগুলি আছে এত রৌদ্রের মধ্যেও এটারে রৌদ্র বিরক্ত মনে করতেছে না। আমরা এই রৌদ্রের মধ্যে দাঁড়াই থেকে আনন্দ ভোগ করতেছি। নৌকাবাসটা আসলে আমাদের জনপ্রিয় খেলা, সবাই এটা আনন্দ পায় এটা দেখে। আমরা মনে করি যে এটা প্রতি বছর হওয়া দরকার। প্রতিযোগিতায় সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলা থেকে ছোট বড় 25টি নৌকা অংশ নেয়। 4টি ভাগে বিভক্ত হয়ে নৌকাগুলো একে অপরের সাথে প্রতিযোগিতায় মেতে ওঠে। দর্শকদের আনন্দ দেয়া ও শখের বশে নৌকা বাইচে অংশ নেওয়ার কথা জানান প্রতিযোগীরা। প্রতিযোগিতাটা হচ্ছে একটা আনন্দের বিষয়, আমরা সবাই এটা আনন্দের জন্য করি। বিভিন্ন জায়গায় আমরা মনে করেন নৌকা 3-4 লাখ টাকা খরচ করে বাঁধছি, আমরা আউস করবার লাগি জায়গা জায়গা, যেমন জায়গা মিলে নৌকা ধরে নিও, আমরা সব জায়গাতে আমরা আয়োজকরা জানালেন গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতি বছর এই নৌকা বাইচের আয়োজন করা হয়ে থাকে। আমরা নরসিংদীতে সিস্টেমেটিক ভাবে এই নৌকা বাইচ অন্যান্য এলাকার তুলনায় খুব সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করে থাকি। ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমরা এই অনুষ্ঠান করে থাকি এবং আমরা ধরে রাখছি, আমরা দাবি করতে পারি। এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে নেয় ব্রাহ্মণবাড়িয়ার ওসমান উল্লাহর দল, দ্বিতীয় পুরস্কার জয় করেন সিলেটের ফারুক মিয়ার দল ও তৃতীয় পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জের শমশের আলীর দল। সময় সংবাদ, নরসিংদী। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভুয়া ভোটার তালিকা করবে এমন নির্বাচন কমিশন চায় বিএনপি। তাদের সময় দেশের মানুষের ভোটাধিকার ছিল না। গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। নাগরিকদের ডাটা সম্বলিত এই তথ্য ভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে ইসিকে প্রধানমন্ত্রীর নির্দেশ। 10 টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা। হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। কর্মসূচি সফল করতে কাজ করছে সরকার। 12 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরা নিষিদ্ধ। সংরক্ষণ ও বাজারজাতকরণও বন্ধ। মাসে 40 কেজি চাল দেওয়া হবে জেলে পরিবারকে। এবং গাজীপুরের শফিপুরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন, 10 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে।
ধসে পড়েছে টিনের তৈরি ভবন। বেনাপোল বন্দরে গুদামের আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। দর্শক, এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।